রিডিং এ সাধারণত কঠিন যে প্যাসেজটা সেটা হচ্ছে প্যাসেজ 3। তো এই কঠিন প্যাসেজের যে প্যাসেজগুলো আসে, কঠিন প্যাসেজের মধ্যে যে টপিক কোশ্চেনগুলো আসে, এগুলোর সাধারণত লিস্টেড হেডিং, প্যাসেজ, এই সামারি কমপ্লিট, এবং হচ্ছে কি এমসিকিউ অথবা প্যারাগ্রাফ ম্যাচিং। কখনো কখনো আহ, মানে এমসিকিউ আসে, কখনো হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং আছে, কখনো ইনফরমেশন ম্যাচিং আছে। বাট প্যাসেজ 3-তে সামারি কমপ্লিট এবং হচ্ছে লিস্ট অফ হেডিং মাস্ট থাকে। অনেক সময় প্যাসেজ 1-এও থাকে, 2-তেও থাকে, বাট মোস্ট অফ দ্য টাইম প্যাসেজ 3-তে থাকে। এই জন্য আমরা এইভাবেই প্রিপারেশনটা নিব। এখন আমাদের কমনলি স্টুডেন্টদের কিছু প্রবলেম হয় পরীক্ষার হলে, এই কথাগুলো আমি ক্লাসের ফাঁকে ফাঁকে বলি। এটা হচ্ছে, যখন আপনি পরীক্ষার হলে যাবেন তখন শুরুতেই যদি গিয়ে দেখেন যে প্রথম প্যাসেজের শুরুতেই প্রথম প্রশ্নই শুরু হয়েছে লিস্ট অফ হেডিং দিয়ে, বা এমসিকিউ দিয়ে, বা প্যারাগ্রাফ ম্যাচিং দিয়ে, বা ইনফরমেশন ম্যাচিং দিয়ে, আপনি ওটা কখনোই টাচই করবেন না। সলভ করা তো দূরের কথা, আপনি ওটা টাচও করবেন না, একেবারে আনটাচ রাখবেন। কারণ ওটা সলভ করতে গেলে আপনার পরীক্ষার হলে সময় নষ্ট হবে, আপনি হচ্ছে ওটা কখনো সলভ করে শেষ করতে পারবেন না। কারণ এটা হচ্ছে এক্সামিনারদের একটা ট্র্যাপ। ওরা প্রথম কঠিন কোশ্চেনগুলো দেয় স্টুডেন্টদেরকে, যেন স্টুডেন্টরা প্রথমেই বাদ পড়ে যায়। কারণ আপনি প্রথম ওটা সলভ করতে যাবেন, সময় নষ্ট হবে। প্রথমে দেখবেন ওই 5টা কোশ্চেন সলভ করতে করতে আপনার আধা ঘন্টা শেষ। পরের যে আধা ঘন্টা থাকবে, ওই আধা ঘন্টায় কিন্তু আপনি গ্যাপ ফিলিং, ট্রু ফলস সলভ করতে পারবেন না। সো আপনি খুব সহজেই কিন্তু তখন পরীক্ষায় খারাপ করবেন, মাস্ট, মানে ম্যান্ডেটরি খারাপ। এরকম অনেকেই আছে, যারা দিক নির্দেশনা ছাড়া পরীক্ষা দেয়, তারা হচ্ছে এই প্রবলেম পড়ে, বা কোচিং থেকে এইসব গাইডলাইন্স তো তুলনামূলক ওরকম দেওয়া হয় না। এই জন্য প্রশ্নটা পাওয়ার সাথে সাথে আপনি দেখবেন কোথায় আপনার পছন্দের পাত্রপাত্রী গ্যাপ ফিলিং আছে, তারপর দেখবেন কোথায় ট্রু ফলস আছে, তারপর কোথায় ইয়েস নো নট গিভেন আছে, তারপর কোথায় সামারি কমপ্লিট আছে, তারপর কোথায় নেম ম্যাচিং আছে, তারপর কোথায় লিস্ট অফ হেডিং আছে, তারপর কোথায় আছে আপনার এমসিকিউ, প্যারাগ্রাফ ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং। আপনার বাজেট থাকবে অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট বাজেট রাখবেন এই টপিকগুলোর জন্য। আর লাস্টের 20 মিনিট রাখবেন কিসের জন্য? সহজ টপিকগুলোর জন্য। তাহলে সহজ টপিক কি কি? সরি, লাস্টের 20 মিনিট রাখবেন কঠিন টপিকের জন্য। প্রথম 30 থেকে 40 মিনিটে আপনি সলভ করবেন কি? প্রথম সবচেয়ে দ্রুত গ্যাপ ফিলিং, মিনিমাম 20টা থেকে 22টা পাবেন কনফার্ম। আচ্ছা, এরপর ট্রু ফলস, ইয়েস ও নট গিভেন, এরপরে কি সামারি কমপ্লিট, মানে যে গ্যাপ ফিলিং এগুলা, এরপরে কি নেম ম্যাচিং। এই চারটার জন্য আপনি অ্যাটলিস্ট 25 থেকে 30 মিনিটের উপর 1 মিনিট সময় নেবেন না। আপনার 25 থেকে 30 মিনিটে কিন্তু অলরেডি 6 থেকে 6.5 পাওয়ার স্কোর কিন্তু অলরেডি হয়ে গেছে আপনার। এখন বাকি যে 30 মিনিট বা 20 মিনিট থাকবে, ওই সময়টার আপনার টার্গেট থাকবে ওইটাতে আপনি লিস্টে হেডিং সলভ করবেন এবং এমসিকিউ, প্যারাগ্রাফ ম্যাচিং, কঠিন টপিকগুলো আছে সলভ করবেন। ওগুলো থেকে 50% মার্ক তুলতে পারলে আপনার খুব সুন্দরভাবে রিল্যাক্সে আপনার রিডিং এর মতো কঠিন মডেলে 7 পেয়ে যাবেন আপনি, যেটা আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পেয়েছে। 6.57 এবং 7.58ও আছে, অনেকে 9ও আছে রিডিং আমার স্টুডেন্ট। বাট এভারেজ যারা একেবারে খুব খারাপ স্টুডেন্ট, পড়াশোনা খারাপ তো ভালো বলে নাই, যারা পরিশ্রম কম করে আর কি, পরিশ্রম কম করে, প্র্যাকটিস কম করে, আপনি চাইলে তাদের মতো যদি করেন তাও 7 পাবেন, এই টেকনিকটা অবলম্বন করেন। আর যদি প্রথমেই কঠিন টপিক সলভ করতে চান, দেখবেন আধা ঘন্টা শেষ, পরের আধা ঘন্টাতে আর ওই সহজগুলো আর সলভ করতে পারবেন না, আপনার ব্রেন কাজ করবে না। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? সো লেটস স্টার্ট। বিগ বিজনেসেস। এখানে এই প্যাসেজের প্রথম কাজ হচ্ছে, নতুন অবস্থায় এখন যে আপনি প্র্যাকটিস শুরু করবেন, আপনি প্রথম কাজই হচ্ছে আপনি নিচের বক্সের দিকে কোশ্চেন কালেও তাকাবেনই না। কারণ এখানে যে আনসার গুলো হবে, এই আনসার গুলো এখানে হুবহু হবে না, এটা সিনোনিম হবে। ঠিক আছে, ধরেন আমরা 27 নাম্বার আনসার পাইলাম কি কন্ট্রোল, তাহলে ই নাম্বার প্যাসেজের ভিতরে আপনি গিয়ে কখনোই কন্ট্রোল খুঁজে পাবেন না, খুঁজে পাবেন কন্ট্রোলের একটা সিনোনিম। আমি বুঝতে পারলাম? তাহলে এই বক্সের দিকে আপনি প্রথম যখন বাসায় প্র্যাকটিস করবেন তাকাবেন না। প্রথম হচ্ছে এই প্যাসেজটা কোথায় আছে এবং কোথায় কি রিলেটেড কথা বলতেছে, ওইটা খুঁজে আপনি বের করবেন। কারণ প্রথমেই আপনি যদি নিচে বক্সের দিকে খুঁজতে যান, তাহলে আপনার সময় নষ্ট হবে, আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমাকে দিয়ে হবে না। বাট এটা খুবই সহজ। তো চলেন আমরা একটু প্যাসেজের ভিতরে গিয়ে প্রথমত এটা পড়বো, কারণ আমার তো কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ড স্যার আমি খুঁজবো কোথায়। আরেকটা জিনিস মনে রাখেন, আমাকে একটু বলেন তো, যে এই 27 নম্বর কোশ্চেনটা আমরা প্যাসেজের কোথায় খুঁজবো বলেন তো? শুরুতে, শেষে, না মাঝে? একেবারে শুরুতে। থ্যাংক ইউ। শুরুতে খুঁজবো কেন? হ্যাঁ, কারণ কি? কারণ 27 নাম্বার কোশ্চেন মানে কিন্তু 27 নাম্বার নয়। 27 নাম্বার কোশ্চেন মানে হচ্ছে কি প্যাসেজ 3 এর 1 নাম্বার কোশ্চেন, রাইট? জি ভাইয়া। প্যাসেজ 3 এর 1 নাম্বার কোশ্চেন কিন্তু এটা। তার মানে শুরু দিয়ে খুঁজবেন। আচ্ছা, তাহলে একটু পড়ি আমরা। মেনি বিগ বিজনেসেস টুডে আর প্রিপেয়ার টু হার্ম পিপল
বর্তমানে অনেক ব্যবসায়ী কি করে, বর্তমানে প্রিপেয়ার প্রস্তুতি নিচ্ছে, কি করে প্রস্তুতি নিয়ে পিপলের এবং জনগণের ক্ষতি করার জন্য, পরিবেশের এবং জনগণের ক্ষতি করার জন্য, ইন অর্ডার টু মেক মানি, টাকার জন্য। অ্যান্ড দে অ্যাপিয়ার টু হ্যাভ, তারা এমন ভাবে উপস্থিত হয় দ্যাট নো ড্যাশ, তাদের কোনো কিছু নাই। ওকে, ল্যাক অফ ড্যাশ, তাদের কোনো কিছু একটা গভর্নমেন্ট আছে, বাই গভর্নমেন্ট, সরকারের কোনো কিছু কি আছে, অভাব আছে। এরপর দেখেন ল্যাক অফ পাবলিক, পাবলিকের কোনো কিছুর অভাব আছে। তারপর বলতেছে আর এই যে এই জিনিসগুলোর অভাব আছে, এগুলো কিসের দিকে পরিচালিত করে, লিড ইনভায়রনমেন্টাল প্রবলেম, পরিবেশ প্রবলেমের দিকে ধাবিত করে। কি কি প্রবলেম, সাচেস ড্যাশ, আমরা জানি না কি অ্যান্সার, অর দ্য ডিস্ট্রাকশন, ধ্বংসাত্মক অফ ড্যাশ, কোনো কিছুর ধ্বংসের কথা বলা হচ্ছে। তো চলেন এখন আমরা প্যাসেজের ভিতরে কি দিয়ে খুঁজবো, বিজনেস, পিপল, এনভায়রনমেন্ট, তাই না, মানি, গভর্নমেন্ট, পাবলিক, এনভায়রনমেন্ট, তাই না, এগুলো দিয়ে তো আমরা খুঁজবো অ্যাকচুয়ালি। চলো আমরা এখন জি ভাইয়া। প্যাসেজের ভিতরে চলে যাই। এই যে একেবারে শুরু থেকে আমি খুঁজি, একেবারে মনোযোগ দিয়ে দেখবা, খুবই জটিল একটা প্যাসেজ মনে হবে তোমার কাছে, বাট খুবই সহজ, একটু থিঙ্কিং করলে দেখো। দ্য এনভায়রনমেন্টাল প্র্যাকটিসেস বিজনেসেস, আমি পেয়ে গেছি, তাই না, shaped fundamental fact many offer a same justice depending circumstances, এই জিনিসগুলো পড়বা না, ডিপেন্ডিং অন দ্য সার্কামস্টেন্সেস, এগুলো দরকার নেই আমাদের। এ বিজনেস মে ম্যাক্সিমাইজ দ্য অ্যামাউন্ট অফ মানি, তার আমি মানিও পাইলাম, বিজনেসও পাইলাম, তার মানে ঘটনা সত্যি, আশেপাশে আমার আনসার আছে, রাইট, অ্যাট লিস্ট এ শর্ট টার্ম বাই ড্যামেজিং এনভায়রনমেন্ট, আর ওখানে কি ছিল, আর হার্টিং পিপল, তার মানে আমি এটাও শিওর যে আমার পিপলও পেয়ে গেলাম, জনগণও, এনভায়রনমেন্টও পেয়ে গেলাম। এখন আমি 100% শিওর যে আমার আনসার সামনে আসতেছে, রাইট। এখন দেখি কি বলে তারা। আর এই গ্যাপ ফিলিংটা কিন্তু সবসময় সিরিয়াল মেনটেন করে থাকবে না, মানে আগে পরে আনসার হতে পারে। ধরো 2 নম্বর লাইনে তুমি পাইছো 27 নম্বর আনসার, 3 নম্বর লাইনে তুমি পাইছো, একটু মিউট করে রাখবেন প্লিজ, এগুলো আপনাদেরকে বলতে হয় কেন বারবার। হ্যাঁ, তো 2 নম্বর প্যাসেজ ধরো আমরা পেলাম 27 নম্বর কোয়েশ্চেন, তুমি এমন হতে পারে 1 নম্বর লাইনে পেয়েছো 29 নম্বর কোয়েশ্চেন, বাট সেম প্যাসেজের মধ্যেই যে সবসময় থাকবে এরকমটা না, কিন্তু সাধারণত তারা ম্যাক্সিমাম সময়ে সিকোয়েন্স মেনটেন করে আসে। আমরা পরীক্ষা হলেও সিকোয়েন্স মেনটেন করেই খুঁজবো, যখন না পাবো আনফরচুনেট, তখন আমরা কি করব, আমরা হচ্ছে উল্টাপাল্টা খুঁজে দেখবো পাই না কিনা, এটাই হচ্ছে প্রবলেম। ওকে ফাইন, সো প্রবলেম সলভ করতে হবে কি হবে, আমাকে লোকেশন বের করতে হবে কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, তারপর কি বলতেছে, দ্যাট স্টিল দ্য কেস টুডে ফর ফিশারম্যান আনম্যানেজড ফিশারি, তাহলে মানুষজন কি করে, অনিয়ন্ত্রিত মাছ ধরে। অ্যান্ড ইন্টারন্যাশনাল লগিং কোম্পানি শর্ট টাইম লিজেস ট্রপিক্যাল রেইনফরেস্ট, আন্তর্জাতিক কোম্পানিগুলো শর্ট টাইমের জন্য রেইনফরেস্টকে কিনে, লিজ নেয়, ভাড়া নেয়। ইন হ্যান্ড ল্যান্ড ইন প্লেসেস উইথ করাপ্ট অফিসিয়াল, আর এই যে অফিসিয়াল যারা থাকে এরা কি, দুর্নীতিগ্রস্ত, তাই না। অ্যান্ড আনসফিস্টিকেটেড ল্যান্ড ওনার্স, যারা জমির মালিক এরাও খারাপ, ঠিক আছে। আচ্ছা, তারপর কি হয়েছে, when the government regulation is effective, আচ্ছা তাহলে গভর্নমেন্টের মানে পরের কোশ্চেন চলে আসছে, তাই না। তাহলে আমরা দেখি এইটুকুতে কি অ্যান্সার কি হয়। আচ্ছা, তাহলে অফিসিয়ালরা এবং ল্যান্ড ওনার্স কি ছিল বলতো, করাপ্টেড। করাপ্টেড ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল। তাহলে এখন আমাকে দেখো একটু কোশ্চেন ভালো করে মনোযোগ দাও। many big businesses many businesses today are prepared to harm people and the environment and they appear to have, এখন they মানে কারা, অফিসিয়াল যারা তাদেরকে বোঝাচ্ছে। হ্যাঁ এই যে বিগ বিজনেসম্যান তাদেরকে বোঝাচ্ছে, বড় বড় ব্যবসায়ী, অফিসিয়াল কর্মকর্তা, এই সবাইকে বোঝাচ্ছে। এবং তারা কেমন ছিল, দে অ্যাপিয়ার টু হ্যাভ নো, তারা কেমন ছিল, দুর্নীতিগ্রস্ত না। জি ভাইয়া। তাহলে এখানে যদি করাপ্ট দিয়ে দিই আমরা দুর্নীতিগ্রস্ত, তাহলে সেটার আনসার কি হবে এখানে, এখানে করাপ্টের সাথে কোনটা মিলে বলো, মোরাল স্ট্যান্ডার্ড। ডেফিনেটলি আনসার ইজ কারেক্ট। আর সবসময় এই নিচে থেকে যখন আনসার বের করো তখন বাদ দেওয়ার চিন্তা করবা, একটা একটা বাদ দিবা। বলো আমরা যে প্যাসেজটা পড়েছি আমাদের টপিকের সাথে মিলছে, এখানে ফান্ডিং রিলেটেড কিছু বলছে না, ট্রি রিলেটেড না, রিয়েল স্পেসেস না, ইনভলভমেন্ট না, ওয়ার্কার সাপোর্ট না, ওভারফিশিং হ্যাঁ বলছে কিন্তু অন্য টপিকে, কন্ট্রোল না, ফ্লাডিং না, ফান্ডিং না, তাহলে একটাই বাকি থাকে কি, মোরাল স্ট্যান্ডার্ড, যেটা করাপশনের সাথে মিলে। তুমি তো মিনিং দিয়ে অবশ্যই আনসার খুঁজে বের করার ট্রাই করো, তারপর এইভাবে বাদ দেওয়ার চেষ্টা করবো হচ্ছে মাঝে মাঝে, তাহলে আরো দ্রুত আনসার পাবা। নেক্সট কোয়েশ্চেন,
ল্যাক অফ ড্যাশ বাই গভর্নমেন্ট, সরকারের কিসের অভাব ছিল বলতো? রুলস রেগুলেশনের অভাব ছিল। নিয়ন্ত্রণ, কন্ট্রোল, হ্যাঁ, তাহলে এখানে ফান্ডিং হবে, ট্রিস হবে, আমরা দেখতেছি এটা কন্ট্রোল হবে ভাই। কন্ট্রোল হবে। আমরা একটু আরেকবার দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এই দেখো, when government regulation is effective, যখন আইনগুলো কি হয়, ইফেক্টিভ হয়, and public is environmentally aware, environmentally clean, big businesses may out compete dirty one, তখন যখন জনগণ সতর্ক থাকবে এবং নিয়মগুলো কার্যকর হবে, তখন কি হবে, বিগ বিজনেস খারাপের সাথে, এই খারাপ বিজনেসম্যানদের সাথে ভালোটা আমরা কি করতে পারবো, প্রতিযোগিতা করতে পারো, ফাইট করতে পারো। বাট দ্য রিভার্স ইজ লাইকলি টু বি ট্রু, বাট সত্য কথা হচ্ছে কি, এর উল্টোটাই সত্য হচ্ছে। ইফ গভর্নমেন্ট রেগুলেশন ইজ ইনএফেক্টিভ, সরকারি রুলগুলো যখন অকার্যকর হচ্ছে, এন্ড ইফ দ্য পাবলিক ডাজন্ট কেয়ার, যখন পাবলিক মানে পাবলিক বর্তমানে বলতেছে ভাই তোমার ওই বিলের মধ্যে কে জাটকা ধরলো মাছ দিলো ডোন্ট কেয়ার, আর জনগণ কি বলতেছে, ডাজন্ট কেয়ার, আর সরকারের রুলস এর কোনো কার্যকারিতা নাই, এই জন্য এটা কি হয়েছে, likely to be true, আনকন্ট্রোল হয়ে reverse is likely true, উল্টাটা হইছে। তাহলে এখন আমরা দেখি, বলতেছে lack of control by government and lack of public, বলো কোনটা হবে, ইনভলভমেন্ট, পাবলিক জড়িত থাকে না, কেন, লিড টু এনভায়রনমেন্ট প্রবলেম, মানে জনগণের সরকারের রুলস এর কি, রুলস এর নিয়ন্ত্রণের অভাব, সরকারের নিয়ন্ত্রণের অভাব, এন্ড ল্যাক অফ করে না। পাবলিক ইনভলভমেন্ট, পাবলিক কিছু বলে না, পাবলিক জড়িত, এটার সাথে জড়িত নাই। সুন্দর থাকে। হ্যাঁ, সে ইনভলভ থাকে না, তার মানে সে কি হচ্ছে, কি বলে, ডাজন্ট কেয়ার এর সিনোনিম ইনভলভমেন্ট। আর হচ্ছে কি, আর হচ্ছে ওই কন্ট্রোল মানে ইনএফেক্টিভ, মানে অকার্যকর, রুলস গুলো যখন ইনএফেক্টিভ হয়ে যায় তার মানে কিসের অভাব, কন্ট্রোলের অভাব। আবার বলতেছে লিড টু এনভায়রনমেন্ট প্রবলেম, কি কি এনভায়রনমেন্ট প্রবলেম হয় বলতো, একটা হচ্ছে ওভার ফিশিং, বেশি বেশি মাছ ধরে, ওই জায়গায় পড়ছিলাম, আর একটা কি, ডিস্ট্রাকশন অফ দা ট্রিজ, ট্রিজ, এখানে ফান্ডিং এর কথা বলে নাই। আবার ঠিক। আবার দেখি আমরা একটু প্যাসেজে লাস্ট মোমেন্টে, এই দেখো, এই যে at least that skill the fishermen for in the unmanaged fishery, অনিয়ন্ত্রিত মাছ ধরে, এই পুরো প্যাসেজের মধ্যে দুইটা ক্ষতির কথা বলা হচ্ছে, একটা হচ্ছে আনম্যানেজড ফিশারি, আর একটা কি, এই যে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ল্যান্ড গুলো ধ্বংস করে দেয় তারা, ট্রপিক্যাল রেইন ফরেস্টের সাথে হচ্ছে ট্রি সিনোনিম, আর আনম্যানেজড ফিশারি ড্যামেজিং, ঠিক। ফিশারম্যান আনম্যানেজড ফিশারির সাথে কি, ওভার ফিশিং, মানে ওভার, ওভার ফিশিং, অতিরিক্ত মাছ ধরে। এখন আমরা প্যাসেজের যে মিনিংটা পাইলাম, এই মিনিং এর সাথে আমরা এই পুরো প্যাসেজের মিনিংটা একটু দেখি, তাহলে আরো বুঝবা ক্লিয়ার। আমি একটা বাংলাই বলতেছি, এই একটা যদি বুঝো বাকি সব তুমি বাসায় প্র্যাকটিস করে পারবা, এক সব। আগে আইএলটিএস এর বেসিক জিনিসগুলো তোমাকে শিখতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, বাকি কাজ তোমার প্র্যাকটিস করে বাসায়। মেনি বিগ বিজনেসেস টুডে আর প্রিপেয়ার টু হার্ম পিপল এন্ড এনভায়রনমেন্ট, বড় বড় ব্যবসায়ীরা বর্তমানে জনগণ এবং পরিবেশের ক্ষতি করার জন্য উৎপেতে থাকে, ইন অর্ডার টু মেক মানি, অধিক টাকার জন্য, এন্ড দে, এবং এই তারা অ্যাপিয়ার টু হ্যাভ নো মোরাল স্ট্যান্ডার্ডস, তাদের নীতি নৈতিকতা বলে কিচ্ছু নাই, অ্যাকচুয়ালি তারা কি ছিল, করাপ্টেড। তারপর ল্যাক অফ কন্ট্রোল বাই গভর্নমেন্ট, সরকারের নিয়ন্ত্রণ অভাব, সরকার কিছু বলে না, মানে রুলস গুলো ইনএফেক্টিভ প্যাসেজের ভাষায়। আর ল্যাক অফ পাবলিক ডাজন্ট কেয়ার, মানে প্যাসেজের ভাষায় ডাজন্ট কেয়ার, আর এখানে কি হবে, ইনভলভমেন্ট, ল্যাক অফ পাবলিক ইনভলভমেন্ট, জনগণের জড়িত থাকার অভাব, জনগণ কেউ কিছু বলে না, জনগণ যদি প্রতিবাদ করতো তাহলে তারা মাছ ধরতে পারতো না। আর ক্যান লিড টু দ্য এনভায়রনমেন্ট প্রবলেম, আর এগুলো কি পরিবেশগত প্রবলেমের দিকে ধাবিত করছে, সেগুলো কি, ওভার ফিশিং, অনিয়ন্ত্রিত মাছ ধরে, অর ডিস্ট্রাকশন অফ ট্রিজ, এবং গাছগুলো কি হয়ে যাচ্ছে, ট্রিজ। ধ্বংস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ভাই। ওকে ফাইন। তো চলো এখন আমরা আরেকটা একটু দেখি, টেস্ট 2 তে মনে হয়। এখান থেকে একটা দেখা যাচ্ছে, তাহলে বুঝো। এই যে
ওকে, তাহলে এখানে আমরা পেলাম ফিলোজেনেটিক অ্যানালাইসিস অফ লিটল রেড রাইডিং হুড। যা মন চায় তা হোক, আমাদের সেটা দেখার দরকার নেই, আমাদের কাজ কোশ্চেন সলভ করা। এখন দেখো এত বড় প্যাসেজ, সবসময় যে এই প্যাসেজগুলো একটা প্যাসেজ থেকে আসবে তা না, আমি একটা প্যাসেজ থেকে একটা সলভ করেছি আর ভিন্ন ভিন্ন প্যাসেজ থেকে একটা সলভ করে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা নিচের বক্সের দিকে প্রথমেই তাকাবো না। ওকে ফাইন, তো চলো নাম্বার 32 কি বলতেছে, এ তেহরানি ইউজ টেকনিক, এই তেহরানি টেকনিক ইউজ করে ফ্রম এভোলিউশনারি বায়োলজি থেকে to find out, খুঁজে বের করতে, if dash existed among 58 stories from around the world। তাহলে বলো তো আমরা পেজ এখন কি দিয়ে খুঁজবো? 58 এবং তেহরানি এবং টেকনিক ইভোলিউশনারি বায়োলজি, তাই না? হ্যাঁ, তো চলো আমরা একটু খুঁজে ফেলি 32 নাম্বার। তার মানে এটা অবশ্যই আমরা শুরুতে পাবো না, বা শুরুর একটু পরে পাবো, মানে 31 কোশ্চেন যেখান থেকে শেষ হবে তারপর থেকে পেতে পারি। আচ্ছা, এই যে এখান থেকে আমরা পাইলাম, তো আমরা একটু খুঁজি কোথায় আছে, দেখি প্রথম প্যারায় আছে কিনা এক পলকে। না, প্রথম প্যারায় পাচ্ছি না, আমরা পাচ্ছি প্রথম প্যারায় তেহারানি নামে কোনো নামই নেই, কয়েক সেকেন্ড আমার চোখ বুলানো শেষ। পরের প্যাসেজ, দ্য ইউনিভার্সাল অ্যাপিল অফ দিস ফ্রিকোয়েন্টলি আছে এখানে প্যাসেজ 2 তে আছে মাঝে মাঝে মাঝে। এই যে জেমি তেহারানি কি করছে সে, বাট হিজ রিসার্চ সাজেস্ট আদারওয়াইজ, উই হ্যাভ দিস হিউজ গ্যাপ। না, এখানে তো আমাদের 58 স্টোরি নেই আছে, তাহলে এটাও আমাদের ডিলেট, তাই না? আমাদের পেজে 3 তেও দেখতে পাচ্ছি নাই, এখন চোখ সুন্দর করে মার্ক করতেছে, এই দেখছো, 4 নম্বরে আছে কিনা? তার মানে 58 দিয়ে খুঁজলে আমি খুব দ্রুতই কিন্তু কয়েক সেকেন্ডে পেয়ে যাচ্ছি, সময় নষ্ট করা যাবে না। আপনার প্রতি 1 মিনিট সময়ের দাম মিনিমাম কয় টাকা? 1000 টাকা আইএলটিএস পরীক্ষা হলে। ওকে, দেখি কি বলছে, এই হি মানে কি। এখন হি দেখে তো আপনি বুঝবেন যে হি মানে হচ্ছে অন্য কেউ না, এই হি মানে কে, এই যে এই বিড়ি তেহারানি হচ্ছে হি, তাই না? তেহারানি দিয়ে এই পর্যন্ত বলছে, বলে আপনাকে ট্র্যাপ দিচ্ছে যাতে হি দিয়ে আপনি খুঁজে না পান। এই জন্য সবসময় এই ধরনের প্রশ্নে আপনি দেখবেন যে সাবজেক্টটা কি, আপনি ধরে নেবেন এই হি মানে কি তেহারানি, তার আপনি এখান থেকে মিলান, তাই তেহারানিও মিললো 58ও মিলল, দেখছেন আনসার পেয়ে গেছেন। এখন আপনি কি তেহারানি এই হি পর্যন্ত পড়বেন? না, পড়বেন না, কেন? কারণ হির আগের টুকু তো আপনার টপিক নিয়ে বলেন নাই, আপনার বলা শুরু করছে এখান থেকে, আপনি ধরে নেবেন এখানে কি নতুন সেন্টেন্স তত্ত্ব শুরু হয়েছে, এখান থেকে যদি না পান দেন সামনে যাবেন, কিন্তু ম্যাক্সিমাম টাইমে পেয়েই যাবেন। তাহলে হি ended up with 58 story recorded from oral tradition, রেকর্ড করছে কোথা থেকে? ওরাল ট্র্যাডিশন থেকে। এরপর হচ্ছে এই যে ফিলোজেনেটিক অ্যানালাইসিস, আমরা সেটাও পেয়ে গেলাম। had established that they were indeed related, এটা কিসের সাথে সম্পর্কিত? এটা একটা আরেকটার সাথে সম্পর্কিত। he used same method মানে কি same technique, এই যে to explore how they have developed and altered over time। তাহলে আমরা দেখি যে had established that they were indeed related, তাই না? রিলেটেড মানে সম্পর্কিত, কানেক্টেড। তাহলে কি এই রিলেটেড কি রিলেটেড ওয়ার্ড আছে, দেখি মিল কিনা। দেখেন, তেহরানি ইউজ টেকনিক্স ফ্রম ইভোলিউশনারি বায়োলজি টু ফাইন্ড আউট ইফ, ইন্ডিং হবে না, ইভেন্টস হবে না, ইভেন্টস এর কথা বলছে এখানে, ওয়ার্নিং বলছে, ভেরিয়েশন বলছে, রেকর্ড, পিপল বলছে, হররের তো কথা বলেই নেই। তাহলে একটা সম্পর্ক মিলে, সেটা কি বলেন তো? লিঙ্ক। এইরকম করে আপনাকে সলভ করতে, আপনি কখনো 100% মিলাতে যাবেন না, কারণ 100% মিলাতে গেলে আপনার অনেক সময়ের প্রয়োজন হবে। রিলেটেড এর সাথে লিংক মিলছে, শেষ, আমার আনসার রিলেটেড লিংক। আপনার 10% যেটার সাথে মিলবে, বাদ দেওয়ার পর আপনি সেটাই অ্যান্সার করবেন, মনে থাকবে। ওকে ফাইন, তো চলেন আমরা একটু চলে যাই ক্যামব্রিজ 17 এ। এই যে এখান থেকে দুইটা করাই দিচ্ছি।
Just one summary. The story behind the hunt for Charles II. কি বলতেছে এবার চার্লস সেকেন্ডে দেখি একটু, আমি বিশ্বাস করি আপনারা সলভ করে দিবেন আমাকে। Charles II father was executed by the parliamentarian force 1649. Fine. Charles II then formed a dash with the Scot. তার মানে আনসারের এটা একটা সিঙ্গুলার হচ্ছে আমাদের, রাইট? জি ভাই। তো চার্লস সেকেন্ড কোথায় আছে এবং 1649 কোথায় আছে, আমরা একটু ধাপ ধাপ চলে যাই। তারা কি গঠন করেছিল? ফর মানে কি গঠন করা না? জি ভাই। এখন দেখেন, আপনি যখন ভালো প্রিপারেশন নেবেন, প্র্যাকটিস করতে করতে পারবেন, তখন নিচে দেখেও কিন্তু আনসার বের করার পসিবিলিটি আছে। চলুন আমরা একটু দেখি কি গঠন করছে ওরা। একটু ক্যাচে কিং পাইলাম, একটু বের করি আমরা কেমন। চার্লস স্পেন্সার কোথায় আছে, কোথায় 1649 আছে? আপনার হিজ ফাদার ওয়াজ এক্সিকিউটেড, একেবারে হু আনসার, তাই না? হ্যাঁ। Young Charles sacrificed one of the very principal. His father died and he did deal with Scott, thereby accepting Umuk national religion, returned from being crowned at his arrival at the parliamentary army to invade Scotland in a pre-modern followed the Scottish invasion. The two sides faced. বলেন, বের করেন, আমি বলবো না, আপনারা বের করবেন, আপনাকে খুঁজে বের করে ট্রাই করতে হবে। ভাইয়া হ্যাঁ ভাইয়া, অ্যালায়েন্স। হ্যাঁ এক্স্যাক্টলি লর্ডস অফ থ্যাঙ্ক। ভাইয়া তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি খুবই ভালো পড়াশোনায় প্র্যাকটিস করতেছো নিয়মিত এবং ভালো পারতেছো। আমাদের আনসার কি হবে? সে হচ্ছে, এই যে দেখো, ডিড এ ডিল উইথ দ্য স্কটিশ, কি করেছে তাদের সাথে? আর দুই পক্ষ যখন ডিল করে সেটাকে কি বলে? স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। সেটাকে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বলা হয়। যখন কোন দুইটা পক্ষ, দুইটা দল যখন যুদ্ধ করার জন্য ডিল করে, তাহলে ফর্মড এ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। এরপরটা দেখি আমরা। ইন অর্ডার টু বিকাম কিং স্কট হি অ্যাবান্ডন, সে পরিত্যাগ করেছে অ্যান ইম্পর্টেন্ট দ্যাট ওয়াজ হেল্ড বাই হিজ ফাদার, যেটা তার বাবার দ্বারা গড়ছিল, সেটা সে কি করছে? পরিত্যাগ করছিল। এন্ড হ্যাড কন্ট্রিবিউটেড টু দিস ফাদারস ডেথ, এবং বাপের ডেথে কি হাবিজাবি করছিল। আর এতে হি অ্যাবান্ডন অ্যান ইম্পর্টেন্ট ডেট, ইম্পর্টেন্ট কিসের সাথে মিলে দেখি? আমার ওই বেটা, ছেলের বেটা কি কার সাথে পরিবর্তন করছিল দেখি। Two sides finally faced another. After being comprehensively defeated on meadows outside, parliamentary army found himself subject national manhunt with a huge sum offered his capture. Offer দিছিল যাতে কেউ ধরে দিতে পারলে। Over the following 6 weeks, he managed through a series of heart-poundingly close escape to evade the parliamentary before seeking refuge in France. The next 9 at the penniless defeated Charles wandered Europe with only some loyal supporters. খুঁজেন কোথায় আছে? 50 years later, after his restoration, the king 50 years Charles requested a meeting. সে একটা মিটিং করছিল কার সাথে? এই যে with the writer diarist Samuel Pepys. His intention when asking Pepys to commit his story paper was ensure that most extraordinary episode was never forgotten. Over 2-3 hours sitting, the king related to him great detail his personal recollections. And 6 weeks he had spent fugitive as the king secretary settled down, a surely gift for a future scriptwriter. Charles commenced his story. After the battle was so absolutely lost beyond recovery, I began to think best way to saving myself. বলেন, পড়েন আর try to find out. এখানে পড়েন, পড়ার পর ওখান থেকে বক্সে গিয়ে হচ্ছে মেলানো ট্রাই করেন যে কোনটার সাথে মিলে।
কোন কোন জনটার সাথে মিলে গো। পান্না পান্না ওকে, আমরা এই যে এখানে দেখাই দিচ্ছি আপনাকে, এই দেখেন এরপরই অ্যান্সার, এই যে ডিল উইথ স্কটের পরে দেয়ার বাই অ্যাকসেপ্টিং প্রেসবিটারিয়ানিজম, এটা হচ্ছে রিলিজিয়াস একটা বিষয়, যেটা আপনারা প্রথম শুনেছেন হয়তোবা, এটা খুবই পরিচিত ওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাশনাল রিলিজিয়নের সাথে, ন্যাশনাল রিলিজিয়ন এটা দেখেও তো বোঝার কথা, অ্যাজ আ ন্যাশনাল রিলিজিয়ন ইন রিটার্ন ফ্রম বিং ক্রাউন কিং স্কট। ঠিক আছে, বলছে হি অ্যাবান্ডনেড ইম্পর্টেন্ট ড্যাশ দ্যাট ওয়াজ হেল্ড বাই হিজ ফাদার, তার বাবা যেটা করে গেছিল সেটা সে কি করছে। অ্যাবান্ডনের সিনোনিমটা কি হলো? অ্যাবান্ডনেন্স মানে হচ্ছে পরিত্যাগ করা, সে হচ্ছে ধর্মের যে অ্যাবান্ডন পরিত্যাগ বুঝলাম, কিন্তু এখানে কোনটা সিনোনিম আসলো, কোনটা এখানে সবকিছু তো কোনটা হয়? এক্স্যাক্টলি সিনোনিম আসবে না। এই যে দেখেন, দেয়ার বাই অ্যাকসেপ্টিং প্রেসবিটেরিয়ানিজম, যখন তার বাপে মারা গেছে, দেখেন এই যে এখান থেকে sacrificed one of the very principles, সে কি করছে, স্যাক্রিফাইস করেছে, his father had died, তার বাবা যখন কি করলো, মারা গিয়েছিল, for and did a deal, তার বাবা যখন মারা গিয়েছিল তখন and did a deal, স্কটের সাথে ডিল করেছে, thereby accepting presbyterianism, সে হচ্ছে এই যে প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিকের যে রুলস গুলো আছে সেটা কি করেছে সে, as the national religion, জাতীয় ধর্ম বা দেশের ধর্ম, in return ফিরে আসে, ফর বিং ক্রাউন কিং এজ স্কন, সে যখন কিং হিসেবে ফিরে আসে তখন সেটাকে কি করে, সে সেটাকে রিলিজিয়াস কনভিকশনের মাধ্যমে সেটাকে কি করে, ত্যাগ করে, স্যাক্রিফাইস অন দ্য ভেরি প্রিন্সিপাল হিজ ফাদার হিজ ডাইড, স্যাক্রিফাইসড করে, thereby accepting perseverance as a national religion in return from being crowned of kings। প্রিন্সিপাল মানে হচ্ছে, মানে কি বলবো এটাকে আপনাকে, ফাউন্ডেশন মানে মূল যে গুরুত্বপূর্ণ বিলিফ বুঝাচ্ছে। প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে এখানে স্কুলের প্রিন্সিপাল না, প্রিন্সিপাল মানে হচ্ছে এখানে কি মেইন বিলিফ অফ রিলিজিয়া, ধর্মের যে মূল বিশ্বাসটা, আর সেই বিশ্বাসটা সে কি করেছে, অ্যাকসেপ্টিং প্রেসবিটারিয়ানিজম, জাতীয় ধর্ম হিসেবে সেটা কি আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসছে, যেটা তার বাপের সময় কি করছিল না, ছিল না, তার বাপে যেটা ছিল সেটা কি পরিত্যাগ করে সেটাকে কি করছে, সে নতুন ভাবে কি করছে, ফিরে নিয়ে আসছে। এখন রিটার্ন এবং এই যে অ্যাকসেপ্টিং, এই দুইটাকে আপনি এই অ্যাবান্ডনের সিনোনিম বলতে পারেন, প্যারাফ্রেজ আকারে, নট হুবহু, নট কাট টু কাট। ক্লিয়ার? এটা একটু জটিল ছিল আমি জানি, এবার প্র্যাকটিস করলে তখন আপনি রিলিজিয়াসের সাথে মিলবেন। আপনি সহজভাবে যদি মিলাতে চান যে হচ্ছে ন্যাশনাল রিলিজিয়ন আছে, সো যেহেতু ধর্মের কথা বলতেছে, সো এখান থেকে কি হবে, দেখবেন ধর্মের সাথে আমি বাদ দেই, আপনি যদি বললাম একটু আগে সবকিছু 100% আপনি মিলাতে পারবেন না, পরিকল্পনা সময় থাকবে না, তাহলে এখন বলেন তো ন্যাশনাল রিলিজিয়নের সাথে নিচের কোন রিলিজিয়াসটা যায় বলেন? কনভিকশন। আপনি চোখ বন্ধ করে এটা মেরে দিবেন, আনসার হয়ে গেছে, আমার বোঝার দরকার নেই, সবকিছু আপনি বুঝতে যাবেন না। আবারও বলছি, লিস্ট অফ হেডিং, সামারি কমপ্লিট, এমসিকিউ, এর সাথে আপনি 100% বুঝে শেষ করতে গেলে আপনার পরীক্ষা 10 ঘন্টা দেওয়া লাগবে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখি আমরা, লাস্ট কোশ্চেন আজকের। দ্য অপোজিশন সাইডস দেন মিট, যখন অপোজিশন সাথে মিট হলো আউটসাইড অর্কেস্ট্রার 1651-তে, দ্য ব্যাটেল লিড টু আ ড্যাশ ফর পার্লামেন্টারিয়ান এন্ড চার্লস হ্যাড টু ফ্লি ফর হিজ লাইফ, চার্লস কি করছে, পলায়ন করছে, আর ব্যাটেল লিড টু আ ড্যাশ ফর পার্লামেন্টারি, ব্যাটেল কোন একটা দিকে দাবিত করছে, সেটা কি, মিলিটারি ইনোভেশন,
লার্জ রিওয়ার্ড। আচ্ছা ব্যাটেলে কি কেউ কাউকে লার্জ রিওয়ার্ড দিবে? একটু মিউট করে রাখবেন প্লিজ। ব্যাটেলে তো আর লার্জ রিওয়ার্ড দিবে না, তাই না? ওয়াইড স্প্রেড কনস্পিরেসি, হ্যাঁ এটা হতে পারে। আমরা দেখি পসিবল আনসার কি কি। ষড়যন্ত্র হতে পারে, রিলেটিভ সেফটি, হ্যাঁ ব্যাটেল লিড এ রিলেটিভ সেফলি, নিউ গভর্নমেন্ট তো কখনোই হবে না, তাই না? ডিসিসিভ ভিক্টরি, তাহলে ব্যাটেল লিড টু এ ডিসিসিভ ভিক্টরি, হ্যাঁ হতে পারে। তার মানে সি হতে পারে, এফ হতে পারে। পপুলার সলিউশন না, সলিউশনের সাথে এখানে যায় না। রিলিজিয়াস আর স্ট্র্যাটেজি তো অলরেডি হয়ে গেছে, আমরা জানি যে যেটা একবার হবে আর একটা বারটা হবে না। পলিটিক্যাল ডিবেট, দ্য ব্যাটেল ডিবেট লিড টু এটাও এ হতে পলিটিক্যাল পারে। ডিবেট, এটাও হতে পারে। তাহলে আমরা পাইলাম কি সি এফ, তিনটা। সি এফ জি, বাকিগুলো কিন্তু মার্কেট থেকে এমনি আউট, তাই না? তো জি। চলো আমরা একটু দেখি। দ্য ব্যাটেল লিড টু এ ড্যাশ and Charles had to flee for his life. চার্লস হচ্ছে পালিয়ে গেছে। তার মানে এখন বলো তো, একটা লোক যদি যুদ্ধ থেকে পালিয়ে যায় তাহলে তোমার এখানে কি কোনটা বেশি প্রাধান্য পাচ্ছে? বলতেছে যুদ্ধের মধ্যে এক পক্ষ ড্যাশ, আর এক পক্ষ হচ্ছে যুদ্ধ থেকে পালিয়ে গেছে। চার্লস হ্যাড টু ফ্লি ফর হিজ লাইফ, পালিয়ে গেছে। ভিক্টরি, হ্যাঁ ভিক্টরি। দেখছেন, ভিক্টরি, আপনি হ্যাঁ। যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন তখন আপনার প্যাসেজের ভিতরে যাইতেই হবে না, আপনি কোশ্চেন দেখেই বুঝে ফেলবেন আপনার আনসার কি। তো চলেন এখন আমি একটু দেখি প্যাসেজে কি হচ্ছে, ডু মারি। জাস্ট একটু ঠান্ডা মাথায়, এই যে দেখেন, his arrival at Edinburgh এত thus followed by a Scottish invasion, হামলা হয়েছে ইংল্যান্ডে। the two side finally faced one another, এক পক্ষ আরেক পক্ষে ফেস করছে অর্কেস্ট্রারে এত। after being comprehensively defeated on meadows outside city, parliamentarian army 21 years old found himself the subject national Manhattan with a huge sum offered of his capture. Over the following 6 weeks he managed through a series of heart-pounding close escape, যখন তারা কি করলো, পালন করলো, to evade the parliamentarian before seeking refuge in France. For the next 9 years the penniless defeated Charles, পরাজিত করলো, wandered against only a small group of loyal supporters, অল্প কিছু loyal supporter ছিল। এরপর দেখি আমরা কি, এরপরে রিকোয়েস্টেড এ মিটিং, বের করে ট্রাই করেন এক্স্যাক্টলি কোথায় আছে। পার্লামেন্টারিয়ান কম্প্রিহেনসিভলি ডিফিটেড, আমি অলরেডি বলেছি পার্লামেন্টারি কম্প্রিহেনসিভলি ডিফিটেড, পরাজিত হয়েছে। দ্য চার্লস এন্ড হি হ্যাড টু ফ্লি, পলায়ন করেছে। চার্লস ডিফিট মিন্স কি, পার্লামেন্টারিয়ানস ভিক্টরি। এই যে এখানে পার্লামেন্টারিয়ানস, চার্লসরা হচ্ছে কি করছে ভাই, পলায়ন করছে এবং ডিফিটেড হয়েছে, তার মানে এটা অটোমেটিক্যালি বোঝাচ্ছে তাদের কি হয়েছে, এই যে আফটার বিং কম্প্রিহেনসিভলি ডিফিটেড, তারা ডিফিটেড হওয়ার পর দ্য মেডোস আউটসাইড সিটি পার্লামেন্ট আর্মি। ডিরেক্টলি আনসার ভাই, আমরা ইন ডিটেইলসে যাচ্ছি না। কারো someone calling me, someone calling you also, I am not। আচ্ছা এরপরটা দেখি, a dash was offered, বলো তো কি অফার হতে পারে, একটু মিউট করে নেবেন প্লিজ, বা কলটা কেটে দেন। হ্যালো, কারো কল আসছে, প্লিজ কল কাটবেন, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। a dash 30 নাম্বার, a dash was offered for Charles capture, কেউ যদি চার্লসকে ধরে দিতে পারে তাকে অফার করা হয়েছে কি, বাট আফটার 6 weeks spent in hiding, 6 মাস ধরে চার্লস গোপন মানে পলায়ন করছে, he eventually managed to reach the dash of continental Europe. A dash was offered, আচ্ছা বলেন তো নিচের আনসার কি, পেজে না গিয়ে বলেন, আপনারা তো আজকে একদিন সলভ করেছেন তারপরও পারবেন, বলেন কি হতে পারে। রাজা যখন পালিয়ে গেল তখন রাজাকে ক্যাপচার করতে পারে, তাকে অফার করা হয়েছে, কি অফার করা হয়েছে, নিচের কোনটা থেকে মিলাবো, লার্জ রিওয়ার্ড। আমার তো মনে হয় একটা বাচ্চা পোলা মনে হয় এটা পারবে, তাই না? A large reward was offered for Charles' capture, but after 6 weeks point dash the dash আর আমরা বলছি না। এখন দেখেন আমার কথা আপনি বুঝেন, আমরা যে কোশ্চেনগুলো সলভ করলাম, বলেন তো কয়টা কোশ্চেন আমাদের খুব সহজ ছিল এবং কয়টা কঠিন ছিল। আমরা নিচেরটা বাদই দিলাম, 27, 28, 29, 30, 30 নাম্বার অনেক সহজ ছিল না? হ্যাঁ
মানে একটা কোশ্চেন রয়েছে যেটা পারলাম না, হ্যাঁ, ওইটাই 28 নাম্বার। অনেকটা tough। হ্যাঁ আর বাকি তিনটাই কিন্তু সহজ ছিল। আপনি বলেন 1 2 3 4 5, পাঁচটা থেকে যদি তিনটা আপনি পারেন তার সেটাও কি আমাদের জন্য এনাফ কিনা 7 পাওয়ার জন্য? জি, জি, জি। আপনার টার্গেট থাকবে পাঁচটা থেকে যেন অ্যাটলিস্ট 3 4টা হয়। আমার সব যদি হয় তাতে ভাই মাশাআল্লাহ। বুঝতে পারলাম? সাধারণত এই টাইপ, কারণ জি, এটা তো জি। আপনি প্যাসেজ 3 করতেছেন, আপনি চাইলে ওখানে 100% কনফার্ম করতে গেলে আপনার সময় লাগবে। আমার কথা হচ্ছে আপনি 5 থেকে 3টা করেন। আপনি যদি গ্যাপ ফিলিং, ট্রু ফলস, ইয়েস অর নট গিভেন, সামারি কমপ্লিট, সরি এই নেম ম্যাচিং, ওগুলো যদি ভালো করে পারেন আপনি তো অলরেডি ওখানেই 25 30 পেয়ে যাবেন, তাই না? বা 24 25 পেয়ে যাবেন বা 20+ পেয়ে যাবেন। তখন এখানে যদি তিনটাও হয়, আমি ধরে নিলাম ওখানে সবকিছু মিলে আপনি পাইছেন 20, আর এখানে যদি 3ও পান, আরো তো কোশ্চেন বাকি আছে লিস্টে ফ্যাডিং, ওগুলোর কথা বাদই দিলাম। এখানে যদি 3টাও পান তাও 20 আর 3 কত হয়? 23। 23 হলেও তো আপনার কত হচ্ছে পয়েন্ট 6। আইএলটিএস এর মতো রিডিং কঠিন, এগুলোর মতো কঠিন মডিউলে 6 পাওয়া কি সহজ? আপনার জন্য তো অবশ্যই সহজ যদি আপনি প্র্যাকটিস করেন। তারপরে স্টুডেন্টরা খারাপ করে কেন? ওই যে গাইডলাইনের অভাব, প্র্যাকটিসের অভাব, দিক নির্দেশনার অভাব, আলতু ফালতু কোচিং করে শুধু শুধু টাকা নষ্ট, আর কিচ্ছু না। শুধু কিছু শর্টকাট শেখাবে আর কিছু না ভাই। আপনিও মনে করবেন আমি দুনিয়া সব শিখে লাইছি, বাসায় গিয়ে পড়তে বলবেন, কিছুই হয় না। সো আমি আপনাদেরকে দেখছেন একেবারে লাইন বাই লাইন কেমিস্ট্রি 15 থেকে 16 থেকে 17 থেকে 3 জায়গা থেকে প্র্যাকটিস করায় দিলাম। এখন আপনার একটাই কাজ, চোখ বন্ধ করে, নাক মুখ বন্ধ করে দুমায়া প্র্যাকটিস, কোনো এক্সপ্লেনেশন হবে না। পারতেছেন না কেন? অবশ্যই পারবেন। কিভাবে প্র্যাকটিস করতে, কিভাবে সলিউশন করতে সব আমি দেখাইছি, এবং অ্যাডভান্স ওয়েটাও দেখাই দিয়েছি। একটা প্যাসেজ থাকলে কিভাবে আনসার হয় সেটাও দেখাই দিলাম, এবং দুইটা প্যাসেজ থেকে ভিন্ন ভিন্ন প্যাসেজ থেকে আনসার হলে সেটাও দেখা দিলাম, এবং বড় বড় ওয়ার্ড থাকলে, দুইটা ওয়ার্ড থাকলে কিভাবে প্র্যাকটিস হয়, এবং রিসেন্ট বই কেমিস্ট্রি 7 সেখান থেকেও দেখা দিলাম, এবং প্যাসেজের ভিতরে কিভাবে না গিয়ে আনসার করতে হয় সেটা আপনি নিজেই পারছেন ফার্স্ট ক্লাসে। আপনি ফার্স্ট ক্লাসে যদি পারেন এটা, তাহলে আপনি বুঝেন আপনি যদি এরকম প্যাসেজ 20টা সলভ করেন তাহলে আপনার প্রিপারেশন কোথায় যাবে? আমি তো আপনাকে জাদু করিনি, করছি? আপনি ফার্স্ট ক্লাসে এই যে 29 নাম্বার আনসার পারছেন, 30 নাম্বার আনসার পারছেন, আজকে ফার্স্ট ক্লাস, অথচ আপনি প্র্যাকটিসই করেন না, জীবনে কোনোদিন এটা সলভই করেন নাই। এটা হচ্ছে আমার পড়ানোর টেকনিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। কারণ আমি স্টুডেন্টদেরকে একদম ডিপলি বুঝাই, এই জন্য স্টুডেন্টরা প্রথম থেকেই ভালো করে। এই যে আমাদের ইয়া ভাই মাহি, মাহির তো আগে কখনো আইএলটিএস দেও না, দিছো? কিন্তু সে কিন্তু আমার ক্লাস করার পরে কিন্তু পারতেছে, কারণ বাসায় প্র্যাকটিস করে। আপনার প্র্যাকটিস করতে হবে। আমার ক্লাস করে টেকনিক নিয়ে, শর্টকাট নিয়ে আপনি ভালো করে ফেলবেন, এটা আনবিলিভেবল। আপনি যদি প্র্যাকটিসটা 100% করতে পারেন, আপনার স্কোর ইনশাল্লাহ পাবেনই পাবেন। কারণ পৃথিবীতে একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন কোর্সে জয়েন হতে চান অবশ্যই জয়েন হবেন, আর আমার জন্য দোয়া করবেন মন থেকে, যেন সুস্থ হতে পারি, আল্লাহ আমার অনেক দূর হতে যেতে পারি, স্বপ্ন পূর্ণ হয়। আর লাস্ট থিং যেটা, সেটা হচ্ছে পৃথিবীতে বহু মেধাবীরা ধ্বংস হয়ে গেছে, কিন্তু মেধাবীরা ধ্বংস হয়ে গেছে অলসতার কারণে, মেধার অহংকারের কারণে। কিন্তু পৃথিবীতে কোনো মানুষ যারা পরিশ্রম করেছে ধ্বংস হয়েছে এমন কোনো রেকর্ড নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল করবেনই করবেন। সকলকে অনেক শুভকামনা, বেস্ট অফ লাক অলসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।